তাহলে গত ক্লাসে আমরা 50 অবজেক্টিভ কোশ্চেন মক টেস্ট 1-এ আলোচনা করে ফেলেছি। আজকে মক টেস্ট 2-এ আমরা 35 কোশ্চেন ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য ফলোয়িং কম্বিনেশন, এই কম্বিনেশন দেওয়া আছে, কম্বিনেশন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে এ। তাহলে কি করে এখানে সলিউশন হচ্ছে, যদি আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টে বের করতে চাই তাহলে আমরা দেখব যে এই দুটো সিরিজ কম্বিনেশনে আছে, আর সিরিজ কম্বিনেশনে যেটা পাবো তার সঙ্গে এটা প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে এখানে আমরা সলিউশনটা করে দিয়েছি। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে 5 মাইক্রোফ্যারাড পাবো, কারণ সিরিজ কম্বিনেশন 1/CS = 1/C1 প্লাস 1/C2 করলে আমরা এটা CS ইকুয়ালস টু পাবো C1 × C2/C1 + C2। এটা হচ্ছে আমাদের কম্বিনেশনে। তাহলে এই ফর্মুলা ইউজ করা হলো এখানে 5। আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা জানি কি হয়, CP = C1 + C2। তাহলে এখানে সিরিজ কম্বিনেশনে পেলাম 5 মাইক্রোফ্যারাড আর এখানে 5 মাইক্রোফ্যারাড, তাহলে যোগ করলে কত হবে? 10 মাইক্রোফ্যারাড। নেক্সট কোশ্চেন, the potential energy along spring when stretched 2 centimeter is U. If the spring is stretched 8 centimeter, the potential energy is total এটা 8 সেন্টিমিটারে কত হবে? তাহলে অ্যান্সারটা করো, কত হবে? হুম তাহলে অ্যান্সার হচ্ছে সি। কিভাবে? না, পোটেনশিয়াল এনার্জি আমরা জানি U = ½ KX²। তাহলে এই KX², এখানে এক্স এর ভ্যালু, এটা আমাদের মেন ফর্মুলা। তাহলে আমরা দুটো ফর্মুলাতে ধরে নেব U1 আর U2 করে। তাহলে U2/U1 x2/x1²। তাহলে x1 হয়ে গেল আমাদের 2 সেন্টিমিটার আর x2 হলো 8 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা 16U পাবো। তাহলে আমাদের সি নাম্বার। নেক্সট কোশ্চেন, 27 small drops, each having charge q and radius r, pulls from big drop. How many times charge and capacitance will be become? তাহলে চার্জ এবং তার একটা ছিল 27টা ড্রপ মিলিয়ে একটা বড় ড্রপ তৈরি করলো, তার জন্য কি হবে? তার জন্য আমাদের এখানে তোমরা অ্যান্সারটা করো। যেহেতু মক টেস্ট হচ্ছে, অ্যান্সারটা করবে নিজেরাই। তাহলে এটা অ্যান্সার হবে বি। কিভাবে? তাহলে Q আমরা জানি Q = NE। তাহলে টোটাল কিউটা কত হয়ে যাবে? 27Q। আর ক্যাপাসিটেন্স আমরা জানি C = N⁻⁻⁰ C। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু 27 বসিয়ে দিলে 3C। তাহলে 27 আর 3, এটা হয়ে যাবে বি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য রেজিস্ট্যান্স অফ এ ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের মাত্র, মানে ওটা হচ্ছে ফিলামেন্ট ল্যাম্প আর কি। তো ফিলামেন্ট ল্যাম্পের ক্ষেত্রে এটা অপশন কি হবে? গ্রেটার দেন, আমাদের রেজিস্ট্যান্সটা কি হবে? গ্রেটার দেন হোয়েন সুইচ অফ, স্মলার সুইচ অন, গ্রেটার হোয়েন সুইচ অন, ইজ সেম অন বোথ। তাহলে এটা কি হবে? অ্যান্সারটা করো কুইকলি। তাহলে অ্যান্সার হবে সি, গ্রেটার হোয়েন সুইচ অন। কিভাবে? টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কি হবে? ইনক্রিজেস। দেন যখন টেম্পারেচার, কখন? যখন অন করা হবে তখনই তো টেম্পারেচার ইনক্রিজ হবে, গরম হবে, তার মানে হিট হবে, আর হিট হলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। আমরা জানি R = R01 + α T। এইভাবে করে রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ভ্যারি করে। তাহলে এটা সি নাম্বার অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। Electron used in electron microscope are accelerated by voltage 25 kilovolt. If the voltage increased by 100 kilovolt, then the de Broglie wavelength associated with the electrons would be. তাহলে de Broglie wavelength কি হবে? তাহলে অ্যান্সার করো। তাহলে অ্যান্সার হবে এ, ডিক্রিজ বাই 2 টাইমস। কিভাবে? না, আমরা জানি de Broglie wavelength
আমাদের পোটেনশিয়ালের সঙ্গে কি সম্পর্ক, ল্যামডা সমানুপাতিক 1/√v। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এসছে ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m/e, আর ই মানে হচ্ছে কিউভি, তাহলে কিউভি করে এই ফর্মুলাটা আমরা এখান থেকে এটা পাচ্ছি। তাহলে প্রথম কেসে ল্যামডা 2 ল্যামডা 1 করে 1/v2/1/v1 এই রিলেশন ইউজ করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা 2 ইজ ইকুয়াল টু ল্যামডা 1/2। তার মানে এটা হয়ে যাবে আমাদের এ। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। আউটসাইড অফ নিউ আউটসাইড অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে কি হবে, নিউট্রন স্টেবল, নিউট্রন আনস্টেবল, প্রোটন নিউট্রন বোথ স্টেবল, প্রোটন নিউট্রন বোথ আনস্টেবল। তাহলে অ্যান্সার করো কোনটা হবে, অ্যান্সার এ, সরি অ্যান্সার বি, নিউট্রন আনস্টেবল। নিউট্রনস কি করবে, আনস্টেবল থাকবে আর কি, কিন্তু প্রোটন কি স্টেবল, তাহলে এটা বি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফ এনার্জি ই, ভেলোসিটি ভি, ফোর্স এফ আর টেকেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, তাদেরকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হিসেবে দেওয়া হলো, তাহলে ডাইমেনশন অফ মাস কত হবে, তাহলে মাসের ডাইমেনশন কত হবে, তাহলে অ্যান্সার করো। তাহলে মাসের ডাইমেনশন কত হবে, অ্যান্সার হবে সি, e⁻²। এখানে ই, ভি আর এফ কে ফান্ডামেন্টাল ধরে কাজ করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা করতে পারি এনার্জি ইজ ইকুয়াল টু 1/2 mv², করে এখান থেকে এম বের করে নিলে 2e/v²। তাহলে ডাইমেনশন অফ এম ইজ ইকুয়াল টু, দেখো এটাকে ফান্ডামেন্টাল মানে চেঞ্জ করা যাবে না, ওটাই থাকবে, তাহলে e⁻²। এটা আমরা ফর্মুলা ইউজ করে। অ্যানাদার প্রসেস আছে যেটা আছে ডাইমেনশন অফ হোমোজেনিটি ফর্মুলা, তার মানে যার সঙ্গে রিলেশন বের করতে হবে সেটা আমরা ধরে নিব এম সমানুপাতিক e⁻x, f⁻y আর v⁻z, এরকম একটা রিলেশন ধরে নেব। আর এই রিলেশন ধরে নিয়ে লেফট সাইডের ডাইমেনশন আর রাইট সাইডের ডাইমেনশন সেম হতে হবে। আর এখানে সমানুপাতিক ধরেছি, এখানে যে ধ্রুবক আসবে সেই ধ্রুবকটা কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টটা হয়ে যাবে ডাইমেনশন লেস হতে হবে, না হলে কিন্তু এটা ফুলফিল হবে না। তাহলে হোমোজিনিটি ডাইমেনশন ফর্মুলা ইউজ করে আমরা এটা রিলেশন পাবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কেটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আর এরকম একটা রিলেশন পেলাম, এবং বোথ সাইডে আমরা ক্যালকুলেশন করে তিনটে ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3। এটাকে সলভ করলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু -2। ফের আবার এখানে মেন রিলেশনে বসিয়ে দিলে ডাইমেনশন আমি পেলাম e⁻²। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কোনটা অ্যান্সার হয়ে যাবে, সি নাম্বার। এরকম টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই দেখবে তোমরা। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার, এই সিগনিফিকেন্ট ফিগার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটাকে বলা হয়, তাহলে এটার নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার কত হবে, তাহলে অ্যান্সার করো। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, 6টি। কিভাবে, তাহলে আমরা চলে আসি যে এখানে সিগনিফিকেন্ট ফিগার 1, 2, 3, 4, 5, 6, তাই এখানে 6টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা বুঝি সিগনিফিকেন্ট ফিগার কি। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাটাকে বলা হয় সিগনিফিকেন্ট নাম্বার, 0 কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার নয়, কিন্তু কখনো কখনো ক্ষেত্রে 0টাকে সিগনিফিকেন্ট হিসেবে ধরা হয়। কোন কোন ক্ষেত্রে, তাহলে আমরা আলোচনা করবো। এখানে কি আছে, নন জিরো, তাহলে নন জিরো 2 আর 5, তাহলে এটা সিগনিফিকেন্ট, কটা সিগনিফিকেন্ট, 2। এবার 2, এবার কোনো সংখ্যা সিগনিফিকেন্ট সংখ্যার আগে শূন্য বা পরে শূন্য যদি থাকে, তাহলে এই শূন্যগুলো কোনো ভ্যালু নেই, তাহলে সিগনিফিকেন্ট ফিগার এখানেও 2। কিন্তু যদি আবার পয়েন্ট থাকে, ডেসিমাল পয়েন্ট, তাহলে ডেসিমাল পয়েন্টের পরে কিন্তু এই শূন্যগুলো পরে পরে কিন্তু এই শূন্যগুলো গ্রাহ্য, তার মানে এখানে কটা হয়ে যাবে, 4টা হয়ে যাবে। আর যদি নন জিরো নাম্বার থাকে তার ভেতরে থাকে, তাহলে সে কিন্তু ডেসিমাল, 0টায় ডেসিমাল কাউন্ট হবে, মানে সিগনিফিকেন্ট কাউন্ট হবে। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে 5টা। এবার কোনো ডেসিমাল পয়েন্ট আছে আবার সংখ্যার মাঝখানে, এক্ষেত্রেও কাউন্ট হবে, সেটা হচ্ছে 3। কিন্তু সামনে কিন্তু এখানে কিন্তু কোনো সিগনিফিকেন্ট নাম্বার নেই 1 থেকে 9 পর্যন্ত, কিন্তু পয়েন্ট আছে, তাহলে এইগুলো জিরোগুলোকে সিগনিফিকেন্ট হিসেবে ধরা হবে না, তাহলে এখানে শুধুমাত্র 2 হবে। এবার এখানে পাওয়ারে যদি থাকে তাহলে পাওয়ারটার কোনো ভ্যালু নেই, এটাই ধরা হবে। এখানে যদি মাইনাসও থাকে তাহলে এটা ধরা হবে, তাহলে এখানে 5, 4, এটা হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ পয়েন্ট অবজেক্ট ইজ মুভিং ইউনিফর্ম ভেলোসিটি ভি in a circular path radius r and n be the frequency of the motion, the acceleration of the objecটের acceleration কি হবে, তাহলে অ্যান্সার করো। অ্যান্সার হয়ে যাবে সি,
কিভাবে আমরা ক্যালকুলেশন করি, যেহেতু সার্কুলার মোশনে রোটেশন করছে তাহলে তার যে অ্যাক্সেলারেশন সেটা হবে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হয়ে যাবে, তার মানে ওমেগা স্কোয়ার আর। এখানে ওমেগাটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 π n, মানে এখানে আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করে তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলে এটা পেয়ে যাব। পরবর্তী কোশ্চেনে চলে এসেছি, ইফ ভিসকাস লিকুইড ডেন্সিটি অফ রো ইজ ফলোইং ইন দ্য টিউব রেডিয়াস আর উইথ স্পিড ভি, দ্য রেনল্ডস নাম্বার আর ইজ, আর দেওয়া আছে একটা রিলেশন কে এক্স বাই রো আর ভি, তাহলে হোয়ার কে ইজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, দেন এক্সটা কি, এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা এটাকে প্রথমে এর ডাইমেনশন বের করব, মানে হোমোজিনিটি ডাইমেনশন ফর্মুলা ইউজ করব। তাহলে অ্যান্সারটা করো কি হবে, অ্যান্সার হবে এ ভিসকোসিটি। চলে আসি কিভাবে তাহলে করা হয়েছে, তাহলে আর ইজ ইকুয়াল টু কে এক্স রো আর ভি, তাহলে এই রিলেশন ইউজ করে আমরা এক্স এর এই লেফট সাইডের ডাইমেনশন আর রাইট সাইডের ডাইমেনশন সেম করব, হোমোজিনিটি ডাইমেনশন অফ হোমোজিনিটি ফর্মুলা ইউজ, তার ফর্মুলাটা ইউজ করে এখানে দেওয়া আছে ক্যালকুলেশন করে এক্স এর যে ভ্যালুটা পাবো এম এন টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার, যেটা হচ্ছে কি ডাইমেনশন অফ পিটাটাকে বলা হয় ভিসকোসিটি, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে এ ভিসকোসিটি। এছাড়াও আমরা একটু দেখে নিই, ডাইমেনশন অফ প্রেসার হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, ডাইমেনশন অফ সারফেস টেনশন এল টি টু দি পাওয়ার -2, ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এল টি টু দি পাওয়ার -2। চলে আসি পরবর্তী কোশ্চেনে, কনসিডার টু ভেক্টর এ বি অ্যাজ গিভেন দেওয়া আছে এটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি হোয়েন দেয়ার টেলস কনসাইড, তাদের টেল কনসাইড করলে অ্যাঙ্গেল কি হবে, তার অ্যান্সার করো, অ্যান্সার হয়ে যাবে বি। তাহলে বি নাম্বার অ্যান্সারে আমরা দেখবো এখানে এর টেলস আর এর টেলস কনসাইড করছে এখানে, তাহলে অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে আমরা ডট প্রোডাক্ট ইউজ করবো, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এই ফর্মুলা থেকে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এ বি, তাহলে এখানে এ বের করে নেওয়া হলো, বি বের করে নেওয়া হলো, এ ডট বি ডট প্রোডাক্ট আনো, যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট, জে ক্যাপের সঙ্গে ডেট, বাকি ডট করলে 0 হয়ে যায়, তাহলে আই ক্যাপের ডট করলে কি হবে 3 এটা ক্যালকুলেশন করা হলো, তাহলে এটা হয়ে যাবে এটা, তাহলে অ্যান্সার হলো বি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য পজিশন অফ 4 অবজেক্ট, 4টা অবজেক্ট দেওয়া আছে এ বি সি ডি গিভেন অফ দ্য ফলোইং ইকুয়েশন, এটা এ বি সি ডি করে ইকুয়েশন 4টা দেওয়া আছে, হুইচ অফ দেম মুভিং উইথ দ্য ইউনিফর্ম স্পিডে কোনটা আছে, তাহলে অ্যান্সার করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি নাম্বার। তাহলে ইউনিফর্ম স্পিড কখন বলবো, যদি ইউনিফর্ম স্পিড হচ্ছে ভি ডিএক্স বাই ডিটি কনস্ট্যান্ট হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা কি হবে 0 হবে, কোনো অ্যাক্সেলারেশন হবে না, তখন সেটাকে বলা হয় ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনে ডিভি ডিভিএক্স এখানে 2 পাবো, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে আমাদের বি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড আর অবজেক্ট চেঞ্জেস উইথ সেকেন্ড, এটা ভেলোসিটি দেওয়া আছে, দ্য অ্যাভারেজ অ্যাক্সেলারেশন অফ দ্য অবজেক্ট ফর দ্য ডিউরেশন t1 টু t4 সেকেন্ড, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার হয়ে যাবে বি। তাহলে চলে আসি ক্যালকুলেশন, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন এর ফর্মুলা হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি, তাহলে ভি2 মাইনাস ভি1 বাই টি2 মাইনাস টি1, তাহলে টি1 এর জন্য যেটা ভেলোসিটি পাবো ভি1, টি2 এর জন্য ভেলোসিটি পাবো ভি2, তাহলে ডেল্টা ভি বের করে নেব আর ডেল্টা টি বের করে নেবো, তাহলে পেয়ে যাবো, তাহলে এখানে ক্যালকুলেশন দেওয়া আছে 2.5। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ স্মল বল ইজ প্রজেক্টেড ফ্রম 0 মিটার, মানে ইনিশিয়ালি 0 ইন এক্স ওয়াই প্লেন at t equals to 0 সেকেন্ড, t এর মানটাও 0 সেকেন্ড, ইস ভেলোসিটি ভি ইকুয়ালস টু অ্যাট 2 সেকেন্ডে ভেলোসিটিটা দেওয়া আছে এটা, দেন দ্য টাইম অফ দ্য ফ্লাইট অফ দ্য বল, তাহলে টাইম অফ দ্য ফ্লাইট আমাদের বের করতে বলেছে, তাহলে অ্যান্সার করো, কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার হয়ে যাবে সি 16 সেকেন্ড। কিভাবে আমরা ক্যালকুলেশন করব, আমরা প্রজেক্টাইল মোশন এটা দেখেছি, এটা হচ্ছে 0 পয়েন্ট, এবার ভেলোসিটিটা এখানে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, অলরেডি 2 সেকেন্ড দেওয়া আছে, তাহলে ভুল করবে না, তাহলে আমরা টাইম পিরিয়ডের ফর্মুলা জানি টি ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি, এখানে ইউ সাইন থিটাটা হচ্ছে কিন্তু ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে ভি কস থিটা,
এবার এটা আমাদের মেন ফর্মুলা। এবার চলে আসি ইউএক্সটা, কেন ইউএক্সটা হচ্ছে ইনিশিয়াল, এখানে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু দেওয়া নেই। এবার 2 সেকেন্ডে যে ভেলোসিটিটা দেওয়া আছে, তাহলে এখানে ভিএক্সটা দেওয়া আছে, এটা ভিওয়াই দেওয়া আছে। তাহলে আমরা এই ফর্মুলা ফেলবো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এই ফর্মুলা ফেলবো। তাহলে ভি ওয়াই এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর ইউ ওয়াইটা হচ্ছে ইনিশিয়াল। তাহলে ইউ ওয়াইটাকে আমরা ক্যালকুলেশন করে বের করে নিলাম। তাহলে টি ইজ ইকুয়াল টু টু ইউ ওয়াই বাই জি, এই ফর্মুলা 6 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে ফিগারস অন এসি, এসি সার্কিট দেখতেই পাচ্ছি আমরা। পি ওয়ান ইজ এ পাওয়ার কনজিউম, পি ওয়ান এর পাওয়ার কনজিউম হচ্ছে পি ওয়ান। নাও আর ইজ রিপ্লেসড বাই অ্যান ইন্ডাক্টর, তাহলে আর কে রিপ্লেস করে এখানে একটা ইন্ডাক্টর কাজে লাগানো হয়েছে। দেন রিঅ্যাক্ট্যান্স অফ আর, এবং তার রিঅ্যাক্ট্যান্সও বলে দিয়েছে আর। দ্য পাওয়ার কনজিউম ইজ পি টু, এখন পাওয়ার কনজিউম হলো পি টু। নাও পি ওয়ান বাই পি টু ইজ, তাহলে এখন পি ওয়ান বাই পি টু আমাদের বের করতে বলেছে। তাহলে পি ওয়ান বাই পি টু কত হবে, অ্যান্সার করো। তাহলে পি ওয়ান বাই পি টু হয়ে যাবে সি, 5/6। কিভাবে, এখানে অ্যাকচুয়ালি আমরা ক্লাস, তোমরা ক্লাস 12-এ পড়ে নেবে যে একটা হচ্ছে আর বর্তনী, শুদ্ধ আর বর্তনী, একটা হচ্ছে এল আর বর্তনী, সি আর বর্তনী, আর এল সি আর বর্তনী। এই বর্তনীগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, রোধের কোন সার্কিট, এর রোধ এটা রেজিস্ট্যান্স, এটা আর, কিন্তু ইন্ডাক্টরে যে রোধটা কাজ করবে সেটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্স, সেটাকে এক্সএল। আর ক্যাপাসিটেন্সে সেটাকে বলা হয় এক্সসি। এটা হয়ে যাবে ওমেগা এল, এটা হয়ে যাবে 1/ওমেগা সি, ঠিক আছে। তাহলে চলে আসি, এটা সলিউশন করি আমরা। তাহলে এটা প্রথম কেসে দুটোই রেজিস্ট্যান্স আছে, একটা আর একটা টু আর সিরিজে আছে। এবার ওটাকে রিপ্লেস করে ইন্ডাক্টর লাগানো হয়ে গেল, এখানে এক্সএল আছে আর এখানে আছে টু আর। তাহলে চলে আসি আমরা এখানে, এখানে কিন্তু আমরা কি করব, আরএমএস ভেলোসিটি, এখানে আরএমএস ভোল্টেজটা নেব কিন্তু। তাহলে পি ওয়ান ইজ ইকুয়াল টু ইআরএমএস, ইআরএমএস কত হয়, E0/√2, তার হোল স্কোয়ার করলে E0/2। আর সিরিজে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি আর প্লাস টু আর। এবার এখানে কি করব, এই আর এর জায়গায় এক্সেল আছে, আর এক্সেল এর ভ্যালু কিন্তু আর দিয়ে দিয়েছে। তাহলে দুটো মিলে আমাদের যে রিল্যাকটেন্সটা বেরোবে, রিল্যাকটেন্স জেড কত হয়ে যাবে, এক্সেল প্লাস এটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা জেড এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস আছে, যেহেতু এখানে ইন্ডাকটেন্স আছে, তাহলে এদের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা দশার পার্থক্য তৈরি হবে। তাই পাওয়ার কনজিউমশনের একটা ফ্যাক্টর চলে আসবে, সেটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, সেটাকে বলা হয় কস ফাই। তাহলে এক্ষেত্রে আমরা কস ফাইটা পাবো আমরা আর বাই জেড, একচুয়ালি এখানে টু আর আছে, জেড করে দিলে কস ফাই পেয়ে যাবো। তাহলে পি টু ইজ ইকুয়াল টু ইআরএমএস স্কোয়ার বাই জেড কস ফাই, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলে এটা পাবো। আর রেশিও করে নিলে আমরা যে রেশিওটা পাবো, রেশিওটা পেয়ে যাবো আমরা 5/6। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইন হুইচ কেস জাংশন ডায়োড ইজ নট রিভার্স বায়াস, রিভার্স বায়াসে নেই, তার মানে কোথায় আছে, ফরওয়ার্ড বায়াস। তাহলে অ্যান্সার কোন, অ্যান্সার করো কোনটা হবে, অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার অ্যান্সার। চলে আসি, এক্সপ্লেনেশন বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ডায়োড, জাংশন ডায়োড, এটা হলো পি টাইপ এন টাইপ। পি টাইপে ভোল্টেজ ভি ওয়ান, এন টাইপে ভোল্টেজ ভি টু। যদি ভি ওয়ান ভোল্টেজ গ্রেটার দেন হয় ভি টু, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে। আর ভি ওয়ান লেস দেন ভি টু হয়, তাহলে এটা রিভার্স বায়াসে। তাহলে আমরা দেখব এইটা -5, এটা প্লাস, এটা রিভার্সে আছে। 0 1 এটাও রিভার্সে আছে। -2 0 এটাও রিভার্সে আছে। এটা কিন্তু -10 মাইনাস, এটা ফরওয়ার্ডে আছে, তাহলে হয়ে যাবে বি নাম্বার। পরবর্তী, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটন ডিপেন্ডস অন দ্য অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, লাইট সোর্স, অনলি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, অনলি ইমিটেড প্লেট ম্যাটেরিয়ালস, লাইট সোর্স অ্যান্ড ইমিটেড প্লেট। তাহলে অ্যান্সার করো কোনটা হবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। কিভাবে আমরা দেখি, যে এটা হচ্ছে আমাদের ফোটো ক্যাথোড, যেখানে আমাদের লাইট সোর্স পড়বে আর এখান থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে এখানে আমরা যে অ্যাক্সিলারেটিং ভোল্টেজ প্রদান করব, এই ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। আর একে থামানোর জন্য যে ভোল্টেজ, এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, ওই নেগেটিভ হলো পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল বলা হয়। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে, এটা অনলি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। তার পরবর্তী কোশ্চেনে চলে আসি।
এ পার্টিকেল ইজ পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন, the equation del 2x by dt square plus 9x equals to 0. Then the time period আমাদের বের করতে বলেছে। তাহলে টাইম পিরিয়ড কি হবে? তাহলে এটার অ্যান্সার করো, অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি নাম্বার। তাহলে চলে আসি কিভাবে, এটা তো সিম্পল হারমোনিক দেওয়া আছে, আপনারা জানেন সিম্পল হারমোনিকের এটা, তাহলে দুটো রিলেট করলে ওমেগার মান পেয়ে গেলাম, ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে 3, আর টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা বসিয়ে দিলে ক্যালকুলেশনটা পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ রিপ্রেজেন্ট দ্য ভেরিয়েশন অফ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইমিটেড ইলেকট্রন ফ্রিকোয়েন্সির সঙ্গে কোনটা রিপ্রেজেন্ট করছে? তাহলে আমরা চলে আসি, এটা তিনটে দেওয়া আছে, অ্যান্সারটা বলো কোনটা হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। দেখে নিন কিভাবে অ্যান্সারটা। আমরা জানি এটা আইনস্টাইনের ইকুয়েশন থেকে পাই, কাইনেটিক এনার্জি এইচ নিউ মাইনাস ডাব্লু জিরোটা হচ্ছে ওয়ার্কিং ফাংশন। তাহলে এটা কি একটা সরলরেখার সমীকরণকে রিপ্রেজেন্ট করে, মাইনাস ছেদিতাংশ আছে, তাহলে এটা নিচ থেকে এইভাবে যাবে কিন্তু, তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা জিরো, এটা ছেদিতাংশ, তাহলে এটা হচ্ছে ওর মেন গ্রাফ। এবার এখান থেকে গ্রাফ থেকে ইনফরমেশন দিয়ে দিই আমরা, এই যে কাট পয়েন্টটাকে বলা হয় কি, এ, এ, কি বলা হয় এটাকে, আমরা জানবো প্রারম্ভিক কম্পাঙ্ক, নিউ জিরো বলা হয় প্রারম্ভিক কম্পাঙ্ক, ঠিক আছে, বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে। আর এখানে আমরা থিটা, তাহলে ট্যান থিটা বের করবো স্লোপ, তাহলে স্লোপ কত হবে? স্লোপ হয়ে যাবে এইচ। তাহলে জিজ্ঞাসা করে অনেক সময় যে এই গ্রাফের স্লোপ কি রিপ্রেজেন্ট করে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি রিপ্রেজেন্ট করে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, অনেক সময় নিবৃত্তি বিভব দিয়ে ক্যালকুলেশন করতে বলে, তাহলে কে ইজ ইকুয়াল টু ই ভি জিরোটা স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, তাহলে এটা আমরা রিলেশন করলে এটা পেয়ে যাব। তাহলে সেম আমাদের গ্রাফ রিপ্রেজেন্ট করবে, কিন্তু পার্থক্য হয়ে যাবে, ছেদিতাংশ এটা হবে, আর এখানে যে স্লোপটা পাবো এইচ বাই ই পাচ্ছি, এটাই স্লোপ বলা হয় বা নতি বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং গেটস সার্ভ বিল্ডিং ব্লক হিসেবে সার্ভ করবে কোন ডিজিটাল ব্লকে? তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি, ন্যান্ড গেট আর নর গেট বিল্ডিং ব্লক বলা হয়। ঠিক আছে, কেন বিল্ডিং ব্লক বলা হয়? কারণ নর গেট আর ন্যান্ড কে ইউজ করে আমরা সমস্ত ধরনের আমরা গেট ইউজ করতে পারি, আর এছাড়াও ন্যান্ড আর নর কে ইউনিভার্সাল গেটও বলা হয় এই জন্য। এবার ফান্ডামেন্টাল গেট কারা? অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর এক্সক্লুসিভ কারা? এক্স অর গেট, এক্স নট গেট। এবার অল অর নাথিং কোন কাকে বলা হয়? অ্যান্ড গেটকে। কেন অল অর নাথিং বলা হয়? কারণ এর ইনপুট সবগুলোই ওয়ান হতে হবে, তবে আমরা আউটপুট পাবো, না তো পাবো না। আর অল অর এভরিথিং বলা হয় অর গেটকে, কেন? একটা ওয়ান হলে আউটপুট কিন্তু আমরা ওয়ান পাবো। আর ইনভার্টার কাকে বলা হয়? নট গেটকে ইনভার্টার বলা হয়। পরবর্তী কোশ্চেন চলে আসি, ইন দ্য গ্রাফ শোয়িং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য কোনটা সেন্টার থেকে? তাহলে কোনটা হবে অ্যান্সার? খুবই ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। চলে আসি আমরা কি করে এটা ক্যালকুলেশন করব, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য যদি আমরা পৃষ্ঠে থাকি, পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাই, তাহলে গ্র্যাভিটা কিভাবে চেঞ্জ হবে? এই যে ইকুয়েশন দেওয়া আছে, জি এম আর বাই আর কিউব, এই আরটা হচ্ছে কি পৃষ্ঠ থেকে ডিস্টেন্স কিন্তু, আর সারফেসে জি এম বাই আর স্কোয়ার ম্যাক্সিমাম, আর আউটসাইডে কি হবে? জি এম বাই স্মল আর স্কোয়ার। তাহলে এই রিলেশনটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এখান থেকে এখানে লিনিয়ারলি বৃদ্ধি পাবে, তাহলে এখানে লিনিয়ারলি বৃদ্ধি পাচ্ছে বাই 1/r², এখানে 1/r², এখানে ম্যাক্সিমাম, এখানে কত? ম্যাক্সিমাম, সেটা হয়ে যাচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার পৃষ্ঠে। ঠিক আছে, তাহলে এটা এ নম্বর। এছাড়াও এখানে এবার আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বের করতে বলে ডিউ টু রোটেশন। কোনো বস্তু যদি এখানে থাকে তার রোটেশনের জন্য, পৃথিবীর রোটেশনের জন্য গ্র্যাভিটেশন একটু কেমন করে রিলেশন হবে? জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা বাই জি। থিটাটা কি বলা? অক্ষাংশ বলা হয় এটাকে। তাহলে পোলে থিটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু পোলে জি এর মান কি হচ্ছে? জি এর সমান। ইকুয়েটারে জি এর মানটা কত হয়ে যাবে? এটা। তাহলে এখানে জিজ্ঞাসা করা হয়, যদি পোল থেকে কোনো মানুষ ইকুয়েটারের দিকে আসে তাহলে জি এর ভ্যালু হ্রাস পাবে, আর ইকুয়েটার থেকে যদি পোলের দিকে যায় তাহলে জি এর মান বৃদ্ধি পাবে। তাহলে আশা করি অনেক কোশ্চেন এখানে ডিসকাস করে নিলাম। পরবর্তী কোশ্চেনে চলে আসি, রেডিয়াস অফ আর্থ ওয়াজ ডিক্রিজ
বাই 1%, 1% ডিক্রিজ করা হলো, ইটস মাস রিমেন সেম, মাসটাকে সেম রাখা হলো। দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন দ্য সারফেস, সারফেসের জন্য গ্র্যাভিটি কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার করো। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার, ডিক্রিজ বাই 22%, সরি 2%। কিভাবে আমরা ক্যালকুলেশন করি? অ্যাক্সিলারেশন সারফেসে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার এটা চেঞ্জ, ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা জি বাই জি করলে টু ডেল্টা আর বাই আর, এটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে ডেল্টা আর বাই আর 1% দেওয়া আছে, তাহলে এখানে মাইনাস, তাহলে ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে যদি 1% ইনক্রিজ করা হয়, সরি এখানে আমরা এখানে মিস্টেক করে দিয়েছি, এখানে ডিক্রিজ করা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে ইনক্রিজ, অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা ঠিক করে নেবে। এখানে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা ইনক্রিজ হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রসেস প্রেজেন্ট দ্য গামা ডিকে, গামা ডিকে রিপ্রেজেন্ট করে। তাহলে গামা ডিকে মনে রাখবে, কোনো একটা নিউক্লিয়াস থেকে এ এক্সাইটেড হয়ে গামা রশ্মি বেরোবে, কিন্তু তার মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বারের মধ্যে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখে নিই, এখানে মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার চেঞ্জ হচ্ছে, মাস নাম্বার অ্যাটমিক নাম্বার চেঞ্জ, এখানে চেঞ্জ, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, তাহলে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ হলো সিলিন্ডার অফ ইনফাইট লেন্থ ক্যারিজ কারেন্ট আই সন ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সিলিন্ডার। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার করো। অ্যান্সার হয়ে যাবে জিরো। এটা হলো সিলিন্ডার, হলো সিলিন্ডার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তো কারেন্ট বাইরের দিকে ফ্লো করছে, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড পৃষ্ঠে আর বাইরে পাবো, ভেতরে কিন্তু পাবো না। ঠিক আছে, কিন্তু এটা যদি সলিড হতো, তাহলে সলিডের জন্য ভেতর থেকে, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত পাবো, তারপর বাইরেও পাবো, সেটা ভ্যারি করবে। তাহলে সলিড যদি হতো, তাহলে কেন্দ্রে এটা পেতাম, ঠিক আছে, পৃষ্ঠে এটা পেতাম, আর পৃষ্ঠের বাইরে এটা পেতাম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, রিয়েল গ্যাস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস বিহেভ আইডিয়াল গ্যাসের মতো কখন আচরণ করবে? তাহলে কোনটা অ্যান্সার হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে লো প্রেশার হাই টেম্পারেচার, সি নাম্বার অ্যান্সার। তাহলে আইডিয়াল গ্যাসের ফর্মুলা হচ্ছে পিভি ইকুয়াল টু আর টি, কিন্তু রিয়েল গ্যাসের ফর্মুলা হচ্ছে আমাদের, রিয়েল গ্যাসের ফর্মুলা কি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে ভি মাইনাস ভি আর টি। তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে। আর লো প্রেশার আর হাই টেম্পারেচারে এ আর বি এর ভ্যালুটা জিরো হয়ে যায়, ওই জন্য পিভি ইজ ইকুয়াল টু আর টি, ওই জন্য আইডিয়াল গ্যাস কি হবে, সরি রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের ন্যায় আচরণ করবে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চিন, ফাইন্ড দ্য ডেন্সিটি অফ কার্বন 612 নিউক্লিয়াস, ডেন্সিটি আমাদের বের করতে বলেছে। তার অ্যাকচুয়ালি এখানে ডেন্সিটি বলতে নিউক্লিয়ার ডেন্সিটি, কিন্তু তাহলে নিউক্লিয়ার ডেন্সিটি কত হবে? নিউক্লিয়ার ডেন্সিটি ফর্মুলা হচ্ছে নিউক্লিয়ার মাস বাই হচ্ছে ভলিউম, নিউক্লিয়ার ভলিউম। এবার নিউক্লিয়াসের মধ্যে কে আছে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনের মাস নাম্বার সেম থাকায়, এদের মাস সেম থাকায় আমরা এ ধরে নিচ্ছি, এ ইন্টু এমপি বাই হচ্ছে কার মতো, এটা একটা গোলকের মতো দেখতে, তাই 4/3 পাই আর কিউব, আরটা রেডিয়াস। এবার আর এর একটা রিলেশন জানি, আর ইকুয়ালস টু R0 এন টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে মাস নাম্বার, ভ্যালুটা বসিয়ে দিলে এটা আমরা পেয়ে যাব এটা। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে, সবার ক্ষেত্রে এটা কিন্তু মাস নাম্বারের উপর ডিপেন্ড করছে না, সব নিউক্লিয়াসের ক্ষেত্রে এই ভ্যালুটাই। প্রোটনের ভ্যালুটা আমরা জানি, আর R0 ভ্যালুটা জানি, বসিয়ে দিলে আমরা এই ভ্যালুটা পাবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? অ্যান্সার হয়ে যাবে বি। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, এ ব্লক অফ মাস 1 kg is placed on a wedge দেওয়া আছে shown in the figure, find out the minimum coefficient friction between the wedge and the block, stop the block on it। তার মানে এখানে স্লিপ করছে, তাহলে স্লিপ যাতে না করে, তাহলে মানে এখানে একটা মিনিমাম কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাজ করবে, যাতে এটা না পড়ে যায়, তার জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে বলো? তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তাহলে এখানে আমরা ফর্মুলাটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে, এটা যদি স্লিপ খায় এদিকে, তার অপোজিটে আমাদের কি ফ্রিকশন বল কাজ করবে। তাহলে আমরা জানি ফ্রিকশন বল বা এটা করলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পেয়ে যাব। তাহলে এখানে দেওয়া আছে, তাহলে মিউ এর মান হচ্ছে ট্যান থিটার সঙ্গে সমান, এটা মিনিমাম ভ্যালু,
মিউ গ্রেটার দেন অর ইকুয়ালস টু ট্যান থিটা, ঠিক আছে? তাহলে এটা 1 হয়ে যাবে। ট্যান এখানে থিটার মান 45 ডিগ্রি কিন্তু দেওয়াই আছে, তাহলে এটা 1। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ এ প্রিজম, প্রিজমের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে। দ্য ভেলোসিটি অফ লাইট ইন দ্য মিডিয়াম, তাহলে ভেলোসিটি অফ লাইট বের করতে হবে। তাহলে কোনটা হবে অ্যান্সার, বলো অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে এ, 1.5 ইন্টু 10⁸8। তাহলে কিভাবে আমরা জানবো সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/μ, এই ফর্মুলা ইউজ করে মিউ এর ভ্যালু পেয়ে গেলাম। আর মিউ ইজ ইকুয়াল টু c/v, ভি হচ্ছে মিডিয়ামের ভেলোসিটি, তাহলে ভি এর মানটা ক্যালকুলেশন করে এটা পাবো, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে আসি। ডিভিশন জার্মান এক্সপেরিমেন্ট ভেরিফাইড, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কি ভেরিফাইড করে, ঠিক আছে? তাহলে অ্যান্সার করো। অ্যান্সার হয়ে যাবে সি, ওয়েভ নেচার অফ ইলেকট্রন। ইলেকট্রন, ইলেকট্রন অ্যাকচুয়ালি পার্টিকেল, তাহলে তার যখন তার ভেলোসিটিটা হাই ভেলোসিটি হবে তখন সেটা কার মতো আচরণ করবে, ওয়েভের মতো আচরণ করবে। সেটাই ডেভিশন জার্মান পরীক্ষা থেকে জানা যায়। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ফিগার শো দ্য ভেরিয়েশন অফ ফোর্স উইথ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ভেরিয়েশন দেওয়া আছে। দ্য ভ্যালু অফ ওয়ার্ক ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য 30 মিটারে এটার ভ্যালু কত হবে। তাহলে যেহেতু ফোর্স আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ফোর্স ইন্টু, তার মানে এটা কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার মানে এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এখানে যে এরিয়াটা পাচ্ছি এরিয়াটাই হয়ে গেল ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু, কিন্তু এটা নেগেটিভ সাইডে আছে তাই এটা নেগেটিভ হবে। তাহলে ওয়ার্ক ডান এরিয়া আন্ডার এফ এক্স, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দুটো, আর এখানে হবে হাফ ইন্টু ভূমি, তাহলে এটা হয়ে যাবে 50। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হয়ে যাবে 50 যোগ। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ভ্যালু অফ টর্ক, টর্কের ভ্যালু কত হবে। তাহলে এফ ফোর্স দেওয়া আছে, অ্যাক্টিং নিউটন, অ্যাক্টিং অন এ পয়েন্ট উইথ দ্য পজিশন ভেক্টর দেওয়া আছে অ্যাবাউট দ্য অরিজিন। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার করো। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। তাহলে সি কিভাবে আমরা টর্ক বের করবো, টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে ক্রস প্রোডাক্ট হবে, ক্রস প্রোডাক্ট নিতে গেলে ডিটারমিনেন্ট নিতে হয় আই ক্যাপ জে ক্যাপ। তাহলে আই ক্যাপ জে ক্যাপ ডিটারমিনেন্ট নিয়ে ক্যালকুলেশন হলো 17 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ আর 13 কে ক্যাপ। তাহলে এটা আনসার হয়ে যাবে সি। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ম্যাগনেটিক ফ্লাক্স ইন ওয়েবার, ওয়েবারে দেওয়া আছে ইন এ ক্লোজ সার্কিট রেজিস্ট্যান্স কত, 10 ওহম, ভ্যারিজ উইথ টাইম অ্যাজ এ ফ্লাক্স, ফ্লাক্সের ভ্যারিয়েশন দেওয়া আছে। দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড কারেন্ট, এত সেকেন্ডে ইনডিউসড কারেন্ট কত হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে অ্যান্সার করো কোনটা হবে। অ্যান্সার হয়ে যাবে এ। তাহলে দেখি আমরা কি, আমাদের ফ্ল্যাক্স দেওয়া আছে, ফ্ল্যাক্স ইনডিউস হয়ে যাবে -d∅/dt, কারণ লেঞ্জের ফর্মুলা ফেলবো, লেঞ্জের ফর্মুলা ডিফি পেয়ে গেলাম। এবার অ্যাট টাইম বসিয়ে দিলে এবার ইনডিউস কারেন্ট হয়ে যাবে কি হবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করে এটা পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এ। পরবর্তী কোশ্চেনে চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল ইজ লেপ্টন, লেপ্টন কোনগুলো। তাহলে অ্যান্সার কি হবে বলো। তাহলে অ্যাপসন হয়ে যাবে মিউন, মিউন হচ্ছে লেপ্টন পার্টিকেল। লেপ্টন কারা, ইলেকট্রন মিউন টাইন। এবার তাদের ইলেকট্রন নিউট্রিনো, নিউটন নিউট্রিনো, আর এটা হচ্ছে টাওন নিউট্রিনো। তাহলে অপশন ডি। পরবর্তী কোশ্চেনে চলে আসি। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল দ্যাট ক্যারি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য কোন পার্টিকেলটা দায়ী। তাহলে এখানে অপশন অ্যান্সার দাও কোনটা হবে। অ্যান্সার হয়ে যাবে কোয়ার্ক। অ্যাকচুয়ালি হতো গ্লুওয়ান, কারণ স্ট্রং ইন্টারেকশনের জন্য গ্লুওয়ান কোয়ার্কের মধ্যে এটা তৈরি হয়। আর ইলেকট্রোম্যাগনেট তড়িৎচুম্বকীয় মানে Q1 এদের মধ্যে যে কুলম্ব বল আকর্ষণ করে কিসের জন্য, ফোটন পার্টিকেল এক্সচেঞ্জের জন্য, তাহলে এটা হয়ে যাবে ফোটন। আর গ্র্যাভিটেশন দুটো, এটা একটা বস্তু এটা বস্তু, এদের মধ্যে যে আকর্ষণ কোন পার্টিকেল এক্সচেঞ্জ হয়, তাহলে গ্র্যাভিটন, ঠিক আছে? পরবর্তী চলে আসি। হাইড্রোজেন অ্যাটম এক্সাইটস এনার্জি লেভেল ফ্রম ফান্ডামেন্টাল স্টেট টু 3 স্টেট, 1 নম্বর স্টেট থেকে 3 নম্বর স্টেটে গেল। দ্য নাম্বার অফ স্পেকট্রা লাইন, তাহলে কটা স্পেকট্রা লাইন পাবো, ঠিক আছে? তাহলে অ্যান্সার করো কোনটা হবে। অ্যান্সার হয়ে যাবে আমাদের 3, ঠিক আছে? কিভাবে আমরা অ্যান্সারটা করবো, স্পেকট্রা লাইনের ফর্মুলা হচ্ছে যে NS দিয়ে রিপ্রেজেন্ট করবো NC2 করলে n × n−1/2, এটা হচ্ছে স্পেকট্রাল লাইন। n এর ভ্যালু 3 বসিয়ে দিলে 3 পাবো। কিভাবে আমরা একটু দেখিয়ে দিই। তাহলে এখানে
তত নাম্বার 3 নাম্বার স্টেটে গেছে। তাহলে 3 নাম্বার স্টেটে গেলে তাহলে কোথাও থেকে আসবে, 3 থেকে 2 আসতে পারে, ঠিক আছে। এবার 3 থেকে সরাসরি একে আসতে পারে, তাই না? এবার কোথায় 2 থেকে 1-এ, তাহলে কটা স্পেক্ট্রাল লাইন পেলাম? 3টা স্পেক্ট্রাল লাইন পেলাম। আশা করি বুঝতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ।